সারা বিশ্বের দেশগুলোকে একত্রবোধ করতে বিশ্বের নেতারা এখন খুবই ব্যস্ত সময় পার করছেন। গাজা, ইসরায়েল এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে সকলেই এখন মরিয়া। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। এরপরে থাকছে অপারেশন ফলোস টার্গেটে কাবু হয়েছে ইউক্রেন। আরো জানিয়ে দেব গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানে আহ্বান 20টি দেশের। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি চূড়ান্ত ডাক ইমরান খানের ইসলামাবাদে আগামী 2 মাস জারি থাকবে 144 ধারা। এবং সর্বশেষ থাকছে অশান্ত মণিপুর থামাতে যাচ্ছে দিল্লির অসামরিক বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। গাজায় ইসরায়েলি বিমান ও রকেট হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। স্থানীয় সময় গাজা উপত্যকায় এই হামলা চালানো হয়। সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর গাজা, বেইত লাহালিয়া ও জাবালিয়ার মধ্যে গাজার নুসেইরাত শিবির এবং দক্ষিণের খান ইউনিস ও রাফা শহরের বাস্তুচ্যুতদের আবাসিক বাড়িঘর ও আশ্রয়কেন্দ্রে লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলা চালানো হয়েছে। এতে বলা হয় ইসরায়েলি অব্যাহত হামলা ও আগ্রাসনের কারণে গাজার উত্তর অঞ্চলে তাদের কাজ বন্ধ রয়েছে। এর ফলে হাজার হাজার নাগরিক মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি গণমাধ্যম কর্মকর্তা রায়েদ আল নামাস গাজায় সাংবাদিকদের বলছেন চিকিৎসা সরবরাহ ও কর্মী সংকটের কারণে উত্তর অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে। আল নামাজ বলেন একেবারে ন্যূনতম সেবা দেয়া হচ্ছে। এছাড়া 12,000 আহত লোককে উপত্যকার বাইরে চিকিৎসার প্রয়োজন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল দক্ষিণ সীমান্তে হামাসের হামলা প্রতিশোধ নিতে ইসরায়েলি গাজা উপত্যকায় হামলা করে। এই হামলায় প্রায় 1200 জন নিহত এবং প্রায় 250 জনকে জিম্মি করা হয়। সোমবার এক বিবৃতিতে গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 43,900-এরও বেশি জনে দাঁড়িয়েছে। সূত্র ইউএনবি। অপারেশন ফলোস টার্গেট কাবু ইউক্রেন। কিয়েভের এই আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে রাশিয়ার ড্রোন হামলায়। প্রায় প্রতিটি ইউক্রেনের কোনো না কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার ড্রোনের আঘাতে। জরিপ বলছে গত 3 মাসে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে 80%-এর বেশি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় শুধু অক্টোবরেই ইউক্রেনীয় ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার প্রায় 2000 ড্রোন। তাই দিনের পর দিন জেলেনস্কি প্রশাসনের জন্য আতঙ্ক হয়ে উঠছে মস্কো ড্রোন। এরই মধ্যে সামনে এসেছে নতুন তথ্য। ইউক্রেনের হামলা চালাতে রাশিয়ার সেনারা ব্যবহার করছে নতুন এক সমর কৌশল, যার নাম অপারেশন ফলোস টার্গেট। বিশেষ এই কৌশল একগুচ্ছ ডিকয় বা ছদ্মবেশী ড্রোন ছড়ে রাশিয়া, যেগুলো ধ্বংস করতে মজুত করা মিসাইল ব্যবহার করে ফেলে ইউক্রেনের সেনারা। পরে মিসাইল মজুত কমে গেলে ছোড়া হয় প্রাণঘাতী থার্মোবারিক ড্রোন। ইউক্রেনীয় অস্ত্র বিশেষজ্ঞ সেরহি বেসক্রেটভ বলছেন রুশ হামলার প্যাটার্ন অনেকটা এরকম। শুরুতে একগুচ্ছ শহীদ ড্রোন ছড়ে, যার বেশিরভাগই ডিকয়, তবে এর মধ্যে আসল বিধ্বংসী ড্রোনও থাকতে পারে। উদ্দেশ্য অকারণে ইউক্রেনের মিসাইল খরচ করানো। এর কয়েক ঘন্টা পর মিসাইল দিয়ে হামলা করে, যাতে সে সময় মিসাইল সংকটে প্রতিরোধ করা সম্ভব না হয়। গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান G20 সম্মেলনের। দারিদ্র্য ও ক্ষুধা মোকাবেলার জন্য বৈশ্বিক চুক্তি যুদ্ধ বিধ্বস্ত গাজা অঞ্চলে আরও সহায়তা দান এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছে বিশ্বের 20টি প্রধান অর্থনীতি দেশের নেতারা। এ বিষয়ে একটি যৌথ ঘোষণা জারি করেন তারা। তবে এই ঘোষণাকে সাধারণ দিক নির্দেশনা বলা যায়। এসব লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট কৌশল বা বিস্তারিত কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। এতে যৌথ বিবৃতিতে জোট সদস্যরা সমর্থন করলেও সম্পূর্ণ ঐক্যমত অর্জন করা যায়নি। এতে ভবিষ্যতে বিলিয়নিদের উপর একটি বৈশ্বিক কর আরোপ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থানীয় সদস্যের বাইরেও সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য সংস্কারের আহ্বান জানানো হয়েছে। 3 দিনের এই বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সমবেতে নেতাদের নিয়ে কোনো সমঝোতা পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ প্রকাশ করেন। প্রাথমিক খসড়ায় কিছু ভাষায় বিশেষ চ্যালেঞ্জ জানায় আর্জেন্টিনা এবং এটি একমাত্র দেশ যা সম্পূর্ণ ঘোষণা সমর্থন করেনি। স্বাধীন রাজনৈতিক পরামর্শক ও ব্রাজিল সাবেক মন্ত্রী টম
টমাস ট্রাম বলেন, যদিও এটি সাধারণ, তবে ব্রাজিলের জন্য এটি ইতিবাচক চমক। এমন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এ মুহূর্তে কোনো ঘোষণা দেওয়া হবে বলে আশঙ্কা ছিল। এত সতর্কতা সত্ত্বেও এটা লুলার জন্য ইতিবাচক। যুদ্ধের নিন্দা, শান্তির ডাক, কোনো দোষারোপ নয়। ইসরায়েলের 7 অক্টোবর হামাসের হামলার 1 বছরের বেশি সময় পরে এ ঘোষণা পাত্রে গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং লেবাননের উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। মানবিক সহায়তা সম্প্রচারণ এবং বেসামরিক নাগরিকদের আরও ভালোভাবে রক্ষা করার জরুরি প্রয়োজন এর উপর জোর দেওয়া হয়েছে। চূড়ান্ত ডাক ইমরান খানের, ইসলামাবাদে আগামী 2 মাস জারি থাকবে 144 ধারা। পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 24শে নভেম্বর দেশব্যাপী আন্দোলনে চূড়ান্ত ডাক দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং 26তম সংশোধনী এটি স্বৈরাচারী শাসকের শক্তিশালী করেছে। এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হয়। ইমরান খান তার দল ও সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি অগ্নি পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে আহ্বান জানিয়েছে। এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট ওসমান আশরাফের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বেআইনি সমাবেশের পরিকল্পনা করেছে যা শান্তি ও নিরাপত্তা বিঘ্ন করতে পারে। এই নির্দেশনার অধীনে রাজধানীতে 5 বা তার বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হলো। অশান্ত মণিপুর থামাতে যাচ্ছে কেন্দ্রীয় সেনাবাহিনী। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল এই রাজ্যে। সেখানে ইতিমধ্যে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গতকাল সোমবার দিল্লিতে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে মণিপুরের কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব রকম পদক্ষেপ নিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কর্মকর্তাদের পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চলিত সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে মণিপুরে পৌঁছে যান তার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত 12 নভেম্বর 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মণিপুরে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে যাচ্ছে বেসামরিক অনেক বাহিনী। রাজ্যের জিরিবাম জেলায় একের পর এক সহিংসতার ঘটনায় ঘটেই চলছে। সহিংসতার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এখন পর্যাপ্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে মণিপুর পুলিশের হাতে। রাজধানী ইম্ফল সহ অনেক এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। গত বছরের মে মাসে কুকি ও মেতেই গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। এরপর থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভারতের এই উত্তর পূর্বের রাজ্য মণিপুর।